দেখো আজকে সেকেন্ড চ্যাপ্টারের 3 নম্বর লেকচার। তো আমরা এখন পর্যন্ত কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আছি। কমিউনিকেশন সিস্টেম শেষ হইলে দেন আমরা পড়বো নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেমের যে মিডিয়াম গুলা ছিল, যে আমরা যোগাযোগ করতে পারি দুইটা মাধ্যমে, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়াম আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। তো ওয়্যার্ড মিডিয়ামটা আমরা পড়েছি গত ক্লাসে, আজকে পড়বো ওয়্যারলেস মিডিয়াম। তো ওয়্যারলেস মিডিয়াম থেকে ক্রিয়েটিভ কোশ্চেন মোটামুটি ভাবে একটু কম হয়, বাট এমসিকিউ টাইপের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেন একটু বেশি হয়। তো আমি তোমাদেরকে বলে দিব আহ, কিভাবে পড়তে হবে। দেখো, তারবিহীন মাধ্যম। তো যে মানে তারের সাহায্য ছাড়া আমাদের ডেটা আদান প্রদান করা হয় যে পদ্ধতিতে, সেটাই তো আসলে তারবিহীন মাধ্যম। দেখো, যে পদ্ধতিতে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি তাকে তারবিহীন মাধ্যম বলে। দ্যাট মিনস we can transmit data or exchange data among between two devices or among multiple devices without using any wire. আর এই ওয়্যার ছাড়া যে ট্রান্সমিশন মেথড, সেটাই আসলে তারবিহীন। তো এটা 3 প্রকার হতে পারে, মোটামুটি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো এই 3 প্রকারের মিডিয়াম সম্পর্কে আমরা জানবো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তারবিহীন মাধ্যম মানেই কিন্তু বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হয়। তো বায়ুমণ্ডল মানে হচ্ছে আমাদের চারপাশের যে পরিবেশটা, ধরো যে বায়বীয় মাধ্যম। তো তার মানে কি, আমরা যখন এই যে মোবাইলের মাধ্যমে কথা পাঠাচ্ছি বা মোবাইলের মাধ্যমে ডেটা পাঠাচ্ছি, তার মানে কি এই বায়বীয় মাধ্যম, এই বাতাসের মধ্য দিয়েই আসলে ভেসে ভেসে যাচ্ছে কথাগুলা। তারপর আমরা যে মনে করো যে আমি এখান থেকে কথা বলছি, তোমরা ওখান থেকে শুনতেছো। তো আমরা এখান থেকে কেবল মাধ্যমে ইউজ করছি। কেবল মাধ্যম বলতে ব্রডব্যান্ডের কানেকশন ইউজ করতেছি। সো ব্রডব্যান্ডের কানেকশন যদি না হতো, ধরো আমি মোবাইল ইন্টারনেট ইউজ করতাম, তাহলে কি হতো, এখান থেকে টাওয়ার পর্যন্ত বা এর যে বেজ স্টেশন সেই পর্যন্ত কিন্তু আমার এটা কথাগুলা ভেসে ভেসে এই তরঙ্গের মাধ্যমেই কিন্তু ট্রান্সমিট হতো। মানে আমার কথাটা কি তোমরা বুঝতেছো? হ্যালো? জি স্যার। জি স্যার, তার মানে বুঝেছি। হচ্ছে এই এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য বা এই যে মানে বাতাসের যে হচ্ছে ইয়েটা, এটা মানে যে স্রোত, স্ট্রিম বলা যায় বা তরঙ্গ দৈর্ঘ্য বলি আমরা, এটার যে ফ্রিকোয়েন্সির যে মানে ইয়েটা, একক আমরা হচ্ছে হার্জ বলি এটার একক। সো এই হার্জ হচ্ছে মানে কত থেকে কত হার্জ এই তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি, তার উপরে ডিপেন্ড করে এটাকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন রেডিও ওয়েভকে আমরা বলতে পারি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। দেখো, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা হচ্ছে কি, এটা রেডিও ওয়েভ। দেখো এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। এই লাইনটা খুব মানে মনোযোগ দিয়ে দেখবা এবং এটা মুখস্থ করবা। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ক্লিয়ার? এটা সরি, এটা মিলিমিটার না, এটা মাইক্রোমিটার মানে। সো এটা মনে রাখবা। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত বেতার যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, তো সাধারণত ডেটা কমিউনিকেশনের জন্য 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করা হয়। তো রেডিও ওয়েভের বিস্তৃতি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, কিন্তু 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত এটা কোথায় ব্যবহার করা হয়? এই লাইনটা কিন্তু মনে রাখবে, এটা কোথায় ব্যবহার করা হয়? ডেটা ট্রান্সমিশনের রেডিও জন্য। স্পেকট্রামে। ডেটা ট্রান্সমিশনের জন্য, তার মানে আমাদের রেডিও স্টেশনে ডেটা ট্রান্সমিশনের জন্য কিন্তু এইটা 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ইউজ করে। এই জন্য অনেক মানে বইয়ে দেখবা 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত রেডিও ওয়েভের ইয়ে দেওয়া আছে, কিন্তু অরিজিনালি হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ হচ্ছে রেডিও ওয়েভ
যেটা সেটা, আর আমরা নর্মালি ব্যবহার করি ডেটা ট্রান্সমিশনের জন্য 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ, মনে থাকবে? আচ্ছা, এখন হচ্ছে রেডিও ওয়েভ দুই প্রকার। একটা হচ্ছে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, সরি, এটা দুই প্রকার, একটা হচ্ছে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। তো নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারে না। এটা গভর্নমেন্টের যে বিভিন্ন রেডিও স্টেশন বা যেগুলা গভর্নমেন্ট নিজের মতো করে আর কি এগুলা ইউজ করে। আর গভর্নমেন্টের ছাড়া আমরা নিজেদের মতো করে নিজেরাও কিন্তু এফএম রেডিও তৈরি করা যায়। মনে করো আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম ক্যাম্পাসে, আমরা ডিভাইস কিনে নিয়ে এসে নিজেদের মতো করে একটা এফএম রেডিও তৈরি করছিলাম। সেখানে আমরা কথা বলতে পারি এবং ওই ফ্রিকোয়েন্সিতে মোটামুটি ভাবে তুমি চাইলে তুমিও সেখানে ওই ফ্রিকোয়েন্সি শুনতে পাবা, মানে ক্যাম্পাসের ভিতরে, মানে ধরো আমাদের হলের চারপাশের এটা মানে বিস্তৃত ছিল। আমার পয়েন্টটা তোমরা বুঝতেছো কিনা? হ্যালো? হ্যাঁ, কিন্তু জি নিয়ন্ত্রিত যেটা সেটা হচ্ছে সরকারের ওই ফ্রিকোয়েন্সিটা সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। তো আমরা যেগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত, যেটা সরকারের নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, এখন রেডিও ওয়েভ তিন শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে দেখো লো পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 70 মিটার থেকে 230 ফুটের মধ্যে ট্রান্সমিশন উপযোগী, মানে খুব অল্প দূরত্বে, এবং এটা ট্রান্সমিশন স্পিড 1 থেকে 10 Mbps। আর হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এটা মানে অনেক বেশি দূরত্বে সিগন্যাল পাঠানো যায়, চলার পথে কোনো বাধা থাকলে তা ভেদ করতে সক্ষম, মানে ওয়াল বা হচ্ছে বড় কোনো বাধা থাকলে সেটা পেনিট্রেট করতে পারে, ভেদ করে যেতে পারে। ট্রান্সমিশনের গতি হচ্ছে 1 থেকে 10 মেগাবিট পার সেকেন্ড। আর স্প্রেড স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনে কেবল একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, আর এর স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এটা মোটামুটি ভাবে খুব একটা ইয়ে না, আমরা মোটামুটি এইটাই বেশি ব্যবহার করা হয়, হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। আমাদের যে রেডিও স্টেশন, যেমন ওই যে তোমরা এখন যে বিবিসি শুনো বা হচ্ছে রেডিও তেহরান, এসবগুলোতে কিন্তু মোটামুটি হচ্ছে এই পাওয়ার অনেক বেশি থাকে, কারণ অনেক দূরত্বে এটা হচ্ছে ট্রান্সমিট করে। তো রেডিও ওয়েভের সুবিধাটা কি দেখো। রেডিও ওয়েভ, প্রথমে আমি বলে নিই, রেডিও ওয়েভে তোমরা রেডিও স্টেশন সাভার রেডিও কলোনিতে মানে যাওয়ার সময় কখনো রেডিও কলোনির ওই যে বাম সাইডে যাইতে বামে একটা টাওয়ার আছে, ওটা কেউ দেখেছো কখনো? স্যার খেয়াল করি নাই। এদিক দিয়ে কেউ যাওয়া আসা করো তোমরা? স্যার একবার গিয়েছিলাম শুধু, জি জাহাঙ্গীরনগর স্যার, দিকে। দেখছি স্যার। হ্যাঁ, এটা কিন্তু অনেক উঁচু। আর এটা হচ্ছে অমনি ডিরেকশনাল, মানে চারপাশে এর, এই রেডিও স্টেশন থেকে চারপাশে ডেটা পাঠায়, মানে এমন না যে কোনো একটা নির্দিষ্ট দিকে, চারদিকে ডেটা পাঠাইতে পারে। তো এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা। আর দেখো এটা হচ্ছে ওয়াল বা হচ্ছে যে কোনো ইয়াকে পেনিট্রেট করতে পারে বা ভেদ করতে পারে, দেয়াল ভেদ করতে পারে, এটা একটা বড় সুবিধা। তো রেডিও ওয়েভ বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর আউটডোর উভয় যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নাই। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্যই প্রভাবিত হয়। মানে এটা অনেক সিগন্যাল আছে যেটা বায়ুমণ্ডল বা বাতাসের মধ্যে শোষিত হয়, কিন্তু এটা সেটার অসুবিধা নাই, এটা মোটামুটি ভাবে বায়ুমণ্ডলে কোনো অ্যাটেনিউয়েশন হয় না। আর এটার অসুবিধা কি দেখো, রেডিও ওয়েভ ট্রান্সমিশনে নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না। রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোনো ধরনের ইয়ে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে এই যে রেডিয়েশন। তো এটা যেহেতু বাতাসের ইয়েটা ইউজ করতেছে এবং এটা কম বেশি রেডিয়েশন থাকেই। রেডিও ওয়েভের ব্যবহারটা কোথায় দেখো, এটার ব্যবহারটাও আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের যখন উদ্দীপক দেয় তখন এই ব্যবহারগুলো থেকে আসলে উদ্দীপক তৈরি করা হয়। রেডিও বা বেতার যন্ত্রে ব্যবহার করা হয় মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনে, টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। যখন একজন প্রেরক এবং অনেকগুলো রিসিভার থাকে তখন মাল্টিটাস্কিং এর জন্য একটি রেডিও ওয়েভ দরকারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এটা ব্যবহার করা হয়, সো এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? রেডিও ওয়েভ নিয়ে আমাদের বিস্তারিত আর কিছুই নাই, এই এতটুকুই যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কত থেকে কত এবং এটার ব্যবহার, সুবিধা অসুবিধা, এটাই হচ্ছে আমাদের রেডিও ওয়েভ থেকে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন কিভাবে হতে পারে আমি একটা বলি। একবার তোমাদের কোশ্চেন আসছিল যে এই যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, কিসের ফ্রিকোয়েন্সি এটা, এবং সেটা যে প্রযুক্তিতে এটা ব্যবহার করা হয় সেটা সেটা সম্পর্কে লেখো।
তাহলে উদ্দীপকে প্রথমেই বলছে যে এটা কোন ধরনের প্রযুক্তি, তাহলে অবশ্যই তখন তোমাকে ডিটেক্ট করতে হবে যে এটা কোন ধরনের প্রযুক্তি, তারপরে সেটা সম্পর্কে তুমি বলতে পারবা। বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার। আবির বুঝতেছো? জি স্যার। ছোয়া, দিশা? জি স্যার। তো এরপরে আসছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। দেখো, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলা হয়। আর এর তরঙ্গের দৈর্ঘ্য 1 মাইক্রোমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য কি, ছোট না বড়? বড়। বড়। ছোট। এখানে দেখো 1 mm থেকে 100 কিলোমিটার, আর এটা হচ্ছে 1 mm থেকে 1 মিটার। তার মানে কি এটা ছোট? 1 মিটার। এটা সর্বোচ্চ হতে পারে 1 মিটার, আর ওটা সর্বোচ্চ ছিল 100 কিলোমিটার। তাহলে কি মাইক্রোওয়েভ ছোট না? মাইক্রোওয়েভ শব্দটার দেখো না, মাইক্রো মানে কি ছোট, আর ওয়েভ মানে তরঙ্গ। তো ছোট তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ। বুঝছো আমার কথা ছোয়া? জি স্যার। তার মানে এটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। আচ্ছা, এটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা বাঁকা পথে চলতে পারে না। মানে তোমাকে যদি এক স্টেশন থেকে আরেক স্টেশনে ডেটা পাঠাইতে হয়, তাহলে 1 to 1 একদম লাইন অফ সাইটে থাকতে হবে। মাঝখানে কোনো বাধা থাকলে এটা ডেটা ট্রান্সমিট করতে পারবে না। মনে করো মাঝখানে যদি কোনো দেওয়াল থাকে বা কোনো গাছ থাকে বা পাহাড় থাকে, তাহলে ডেটা পাঠাইতে পারবে না, দেওয়াল ভেদ করতে পারে না। কিন্তু রেডিও দেওয়াল ভেদ করতে পারে। তাহলে দেখো, মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। ট্রান্সসিভার মানে হচ্ছে ট্রান্সমিটার আর রিসিভারের সমন্বয়ে তৈরি। ট্রান্সসিভার, এটাকে একসাথে বলা হয় ট্রান্সসিভার। আমি আবার বলছি, এটা কি নিয়ে তৈরি? ট্রান্সসিভার, ট্রান্সমিটার আর ট্রান্সমিটার আর রিসিভার। রিসিভারের ট্রান্সমিটার আর সমন্বয়ে। রিসিভার এটা দুইটা আলাদা আলাদা, হ্যাঁ। তো দুইটাকে মিলে বলা হয় ট্রান্সসিভার। আচ্ছা, তাহলে দেখো, যেহেতু রেডিওয়ে বাঁকা পথে, এই মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাই ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকতে হয়। মাইক্রোওয়েভের অ্যান্টেনা কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং পথে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। তো অধিক দূরত্বে যোগাযোগে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয়। মাইক্রোওয়েভ মাধ্যম ব্যবহার করে ডেটা, ছবি, শব্দ স্থানান্তর করা সম্ভব। তার মানে অধিক দূরত্বে ডেটা পাঠাতে গেলে আমরা নর্মালি মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি। তো মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য দেখো, বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত, একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট হতে পারবে না। আমি যেটা বারবার বলছি, যে মাঝখানে যদি কোনো গাছ বা পাহাড় পর্বত বা তোমার হচ্ছে দেওয়াল থাকে, তাহলে সেটা ট্রান্সমিট করতে পারবে না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তার মানে কি, যদি উপরে মনে করো যে বাসার বড় বড় বিল্ডিং এর উপরে বা পাহাড়ের উপরে যদি থাকে, তাহলে অনেক দূর পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারবে। কারণ নিচে থাকলে তো গাছগাছালি বা পাহাড় পর্বতে বাধা পাবে। যদি এর উপরে থাকে তাহলে বাধা কম হবে। আর মাইক্রোওয়েভ দুই প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো আমরা তো সবাই স্যাটেলাইট মাইক্রোওয়েভের কথাটাই সবসময় শুনে আসি, কারণ স্যাটেলাইটে এটা ইউজ করা হয়। বাংলাদেশেরও তো বর্তমানে একটা স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। যাই হোক, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ দেখো, এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। ট্রান্সমিটার এবং রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে। কোনো বাধা না থাকলে 1 থেকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 1 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ডেটা চলাচল করতে পারে। এই যে দেখো, এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, এই টাওয়ারগুলোর মধ্যে যোগাযোগের জন্য এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ইউজ করা হয়। আচ্ছা, এখন আসছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ।
স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে তোমার মোটামুটি ভাবে কৃত্রিম উপগ্রহ। স্যাটেলাইট মানে তো আমরা বুঝি কৃত্রিম উপগ্রহ। এটা আমাদের কোথায় থাকে? মহাকাশে থাকে, তাই না? প্রতিনিয়ত এটা প্রদক্ষিণ করছে এবং মহাকাশে থাকে। এবং আমাদের বাসার ছাদে আমরা ডিশ অ্যান্টেনা রাখি না? এখন তো আর রাখা হয় না, তারপরে ডিশ কোম্পানিগুলো দেখবা যে হচ্ছে, যদি তুমি আকাশ টিভি ব্যবহার করো বা আকাশ টিভি দেখছো, যে ডিশ টিভি, যেটা আকাশ টিভি ইউজ করে না এখন ঢাকাতে? জি স্যার। জি স্যার। এটা বাংলাদেশ সরকারের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে নিজস্ব যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের একটা সার্ভিস। তো এই আকাশ টিভি কোথায় দেওয়া হয়? এটা হচ্ছে ছাদের উপরে দেওয়া হয়। যার ফলে কি মহাকাশ থেকে বা ওই স্যাটেলাইট থেকে সরাসরি তোমার ওখানে ডেটা পাঠায়, তোমার ওই আকাশ টিভিতে, মানে এন্টেনাতে। এই জন্য আমরা একটু ঝকঝকে ছবি দেখি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। কিন্তু আমরা বর্তমানে যে ডিশগুলা ব্যবহার করি বা যে ইয়েগুলা, সেগুলা একটু ভায়া হয়ে আসে। এই জন্য এটা, তারপরেও তুমি যদি একটা সেটআপ বক্স রাখো, তাহলে তোমার ডাটা ট্রান্সমিশন স্পিডটা ভালো হবে এবং ইয়ে হবে। সেটআপ বক্স নিতে গেলে আবার তোমার খরচ বেশি পড়বে। যাই হোক, যেটা বলছিলাম যে স্যাটেলাইট মাইক্রোওয়েভে এটা তোমার ভূপৃষ্ঠে একটা অ্যান্টেনা থাকে বা রিসিভার থাকে, আর তোমার হচ্ছে মহাকাশে একটা থাকে। তো যদি মহাকাশে থাকে, তাহলে কি মাঝখানে কোনো বাধা বিপত্তি আর থাকবে? মানে উঁচুতে যদি কোনো বস্তু থাকে, সেটা সরাসরি ডাটা ট্রান্সমিট করতে পারে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা সরাসরি ডাটা ট্রান্সমিট করতে পারে। আর এটা সরাসরি পারে, এবং এটা উচ্চতায় থাকে বলেই দেখো, ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে এবং স্যাটেলাইটের মধ্যে দূরত্ব দেখো প্রায় 50,000 কিলোমিটার। এত দূরত্বে ডাটা প্রেরণ করতে পারে। তো আমরা চাইলে মানে যেগুলা ইয়ে থেকে ভূপৃষ্ঠ থেকেও আমরা ডেটা পাঠাতে পারি ইয়েতে, স্যাটেলাইটে, এবং স্যাটেলাইট থেকেও ডেটা আমরা রিসিভ করতে পারি। তার মানে উভমুখী ট্রান্সমিশন এখানে হতে পারে। তো এই হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আর ভিস্যাট, এটা একটা অ্যান্টেনার নাম যেটা পৃথিবীতে থাকে, এবং পৃথিবীতে যে অ্যান্টেনাটা এস্টাবলিশ করা হয় সেটার নামই হচ্ছে ভিস্যাট। এটার ইয়েটা মনে রাখবা, এমসিকিউতে আসছে কয়েকবার, যে ভিস্যাট এর ফুল মিনিং কি? ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। তাহলে মোটামুটি মাইক্রোওয়েভ সম্পর্কে আমরা জানলাম নাকি? দুই প্রকার, টেরেস্ট্রিয়াল আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আরো তিন প্রকারেরটা আছে, যেটা ওই যে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। তোমাদের অনেক বইয়ে আছে, বিশেষ করে অনুপম হালদার স্যার এবং মান্নান মোল্ল স্যারের বইয়ে আছে, যে 300, ইন্টার হ্যাঁ 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ, 3 গিগাহার্জ থেকে ইনফ্রারেড। না, ইনফ্রারেড তো আরেকটা, ইনফ্রারেড আছে, ওটা আমি পড়াবো। মানে তোমার ওই যে এটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, এই যে মেগাহার্জের উপরে ডিপেন্ড করে কত ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ করা যায়। ওই যে তোমাকে হচ্ছে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। এক্সট্রিমলি হাই, আলট্রা হাই আর সুপার হাই মনে হয়। আচ্ছা, সুপার হাই। জি স্যার। হ্যাঁ, ওটা আসলে প্রয়োজন নাই। এটা ওই যে 300 থেকে 300 গিগাহার্জের ভিতরেই আছে, দেখবা ওটা 300 থেকে 3 গিগাহার্জ পর্যন্ত একটা, আর 3 গিগাহার্জ থেকে 30 গিগাহার্জ পর্যন্ত একটা, 30 থেকে 300 গিগাহার্জ। তো ওটা তো আসলে কোনো মানে আমাদের দরকার নাই। আমরা মেইনলি দুই প্রকার পড়বো, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, এখন দেখো মাইক্রোওয়েভের সুবিধা। মাইক্রোওয়েভ কি সুবিধা দেয়? ব্যান্ডউইথ অনেক বেশি, তাই এটি ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য একসাথে ট্রান্সমিট করা যায়। রেডিও ওয়েভের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখেছি যে 10 এমবিপিএস এর বেশি ডেটা ট্রান্সমিট করা যায় না, কিন্তু এটাতে ট্রান্সমিশন স্পিড বেশি। কোনো প্রকার কেবল ব্যবহারের প্রয়োজন হয় না। এই পাহাড়ি এবং দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। কেন সুবিধাজনক জানো? কারণ দুইটা পাহাড়ের উপরে যদি রেডিও ইয়েগুলো থাকে, দুইটা স্টেশন থাকে, তাহলে কি সরাসরি ডাটা ট্রান্সমিট করতে পারবে না? এবং পাহাড়টা তো উঁচু স্থানে হয়, যে কারণে এইসব উঁচু জায়গায় টাওয়ার যদি স্থাপন করা হয়, তাহলে আশপাশে ডেটা ট্রান্সমিট করার সুবিধা হয়। তো দেখো, মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, এটা এর অসুবিধা। সুবিধাগুলো দেখবা। অসুবিধা হচ্ছে বাঁকা পথে চলতে পারে না, এবং প্রাপক এবং প্রেরকের মধ্যে কোনো বাধা থাকলে এটা ইয়ে করতে পারবে না। দেখো, এটার ব্যবহার কোথায়? টেলিভিশনের সিগন্যাল পাঠানোর কাজে, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, আবহাওয়ার অবস্থা, সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে এটি ব্যবহার করা হয়। এ হচ্ছে মাইক্রোওয়েভের ব্যবহার। এখন আসছে ইনফ্রারেড।
ইনফ্রারেডটা কি? ইনফ্রারেড হচ্ছে আমরা বাসায় তোমাদের বাসায় যাদের টিভি আছে তারা সবাই রিমোট ইউজ করো না? जी सर। জি স্যার। जी सर। তো এই যে রিমোটটা, তারপরে তোমার ওই যে খেলনা, তারপরে হচ্ছে এক কথায় যেগুলা হচ্ছে মানে মোটামুটি ভাবে কাছের 1 থেকে 10 মিটার দূরত্বে ডেটা পাঠানোর জন্য যেমন वॉकी टॉकी। হ্যাঁ ওয়াকি টকি হতে পারে না, ওয়াকি টকিতে তো বেশ দূরত্বে ডেটা পাঠানো যায়, কিন্তু কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য সেখানে ইউজ করতে হতে পারে। মানে যেসব ওয়াকি টকিতে কম দূরত্বে ডেটা পাঠায় সেগুলাতে তোমার এই মানে যেমন রেডিও, টেলিভিশনে, এসিতে রিমোট কন্ট্রোল যেটা। এরপরে কম্পিউটারে যে কিবোর্ড মাউস ইউজ করি না আমরা, তারবিহীন যে কিবোর্ড, তারপরে মাউস, তারবিহীন মাউস ইউজ করি, ওয়্যারলেস মাউস, প্রিন্টার, এগুলাতে ইনফ্রারেড ইউজ করা হয়। তবে এটার হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ রশ্মি, এটি খুব নিকটবর্তী কোথাও এটা ইয়ে করা হয়, বাট এটার ইয়েটা আরো ছোট। কি বলে এটা, দেখো 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, যত বেশি ক্ষুদ্র হবে আমাদের শরীরের জন্য সেটা তত বেশি ক্ষতিকর হবে। বুঝতে পারছো? जी আমার सर। কথা বুঝছো? হ্যালো, সাউন্ড হচ্ছে কিসের? জি স্যার। সাউন্ড হয় কিসের? আচ্ছা যাই হোক, তাহলে ইনফ্রারেডটা কোথায় ব্যবহার করা হয়? রেডিও টেলিভিশনের হচ্ছে কিসে, ইয়েতে, মানে রিমোট কন্ট্রোল যে ডিপ সিস্টেমটা। কিন্তু রেডিও টেলিভিশনে কিন্তু আবার এটা না, মানে টেলিভিশনে আমরা কোন ওয়েভ ব্যবহার করে দেখলাম? মাইক্রোওয়েভ, তাই না? মাইক্রোওয়েভ। হ্যাঁ, টেলিভিশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ, কিন্তু রিমোট কন্ট্রোল ডিভাইসের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়। তো ইনফ্রারেড প্রযুক্তির সুবিধা দেখো, দামে সস্তা, বিদ্যুৎ শক্তির প্রয়োজন কম, স্বল্প দূরত্বে যেমন 1 থেকে 10 মিটার ভালো কাজ করে। অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে পারে না, ট্রান্সমিট এবং রিসিভারের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকলে কাজ করবে না। মানে টিভি রিমোট দেখে যখন ছাড়বা তখন দেখবা যে মাঝখানে যদি কেউ থাকে তাহলে কিন্তু কাজ করবে না। করবে? না স্যার। করবে না। হ্যাঁ जी ना কিন্তু सर। হ্যাঁ, তবে কিছু আছে, কিছু আধুনিক তোমার হচ্ছে রিমোট আছে যেগুলা হচ্ছে তোমার ওই ইয়ে ছাড়া মাঝখানে কিছু থাকলেও কাজ করে। দেখেছো এটা? সেগুলাতে ইনফ্রারেড ইউজ করে না, সেগুলাতে রেডিও ওয়েভ ইউজ করে। যাই হোক, সেটা আমরা দরকার নাই। এখন দেখো আমাদের কোশ্চেন কিভাবে হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি, রেডিও ওয়েভ কি, মাইক্রোওয়েভ, সবগুলো ভিতরে আছে। কোন ধরনের যোগাযোগ ব্যবস্থায় ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকে? বলো তো কোন ধরনের যোগাযোগে মুখোমুখি থাকে? মাইক্রোওয়েভ। माइक्रोवेव। মাইক্রোওয়েভ। মোবাইল ফোনে মাইক্রোওয়েভ বা ইনফ্রারেড ব্যবহৃত হয় না কেন? বলো। স্যার এটা তো রেডিও। আরে মোবাইল ফোন কি, মোবাইল ফোন তো ঘরের মধ্যে থাকে তাই না? এখন ঘরের মধ্যে মাইক্রোওয়েভ আসতে পারবে? মাইক্রোওয়েভ তো দেয়াল পেনিট্রেট করতে পারে না, মানে বাধা বিপত্তি অতিক্রম ऑब्स्टैकल করতে बाधा পারে না, बाधा অবস্ট্রাকল विपत्ति অতিক্রম তাহলে, করতে পারে না। হ্যাঁ তাহলে কি মাইক্রোওয়েভ হচ্ছে যাবে? রেডিও। আর ইনফ্রারেড তো 10 মিটারের বেশি যায়ই না, তো এটা দিয়ে কেমনে হবে? তাহলে মোবাইল ফোনে রেডিও ওয়েভ ইউজ করে। रेडियो है। ঠিক আছে, জি স্যার। তাহলে কেন ইউজ করা হয় না? ইনফ্রারেড ইউজ করা হয় না কারণ এটা 1 থেকে 10 মিটারের বেশি ডেটা পাঠানো যায় না। আর মাইক্রোওয়েভে ব্যবহার করা হয় না কারণ, এবং ইনফ্রারেডের ক্ষেত্রেও সেম, এটা মাঝখানে কোনো বাধা থাকলে ডেটা পাঠাতে ট্রান্সমিট করতে পারে না। মাইক্রোওয়েভের ক্ষেত্রেও লাইন অফ সাইটে থাকতে হয়, মাঝখানে কেউ থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। এই জন্য মোবাইল ফোনে এগুলা ইউজ করা হয় না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের মাঝখানে দেখবে একটা ইয়ে ছিল যে টাওয়ার টু টাওয়ার, মোবাইলের থেকে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে কিন্তু আবার মাইক্রোওয়েভ ইউজ করা হয়, এটা জানো? কারণ মোবাইলের টাওয়ার গুলা অনেক বেশি উঁচু না? जी जी सर। सर। হ্যাঁ, এই জন্য টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন করার জন্য, মানে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে কমিউনিকেশন করার জন্য কিন্তু আবার তোমার এই মাইক্রোওয়েভ ইউজ করা হয় অনেক সময়। বুঝছো? সো যদি এরকম উদ্দীপকে থাকে যে টাওয়ার টু টাওয়ার কমিউনিকেট করার জন্য এরকম তখন আবার কিন্তু কনফিউজ হয়ে যায় না, এই জন্য বলে দিলাম। হ্যাঁ,
আচ্ছা, বর্তমান টিভির রিমোটে ইনফ্রারেডের পরিবর্তে রেডিও ওয়েভ ব্যবহৃত হয় কেন? এই যে যে কথাটা আমি বলছিলাম, কেন ব্যবহার করা হয়? কারণ ইনফ্রারেড হচ্ছে সামনে কিছু থাকলে ওটা বাধা বিপত্তি হচ্ছে ইয়ে করতে পারে না। হ্যাঁ, পারে না, কিন্তু এই জন্য যদি আধুনিক যে ইয়েগুলা সেগুলাতে হচ্ছে রেডিও ওয়েভ ইউজ করা হয়, যার ফলে সামনে বাধা বিপত্তি থাকলেও সে কাজ তা ভেদ করবে। করে যেতে পারে। হ্যাঁ, এই যে কথাটা মানে যে বললাম আমি, তাহলে মনে থাকবে তো এটা উত্তরটা? ছোঁয়া, জি দিশা? স্যার। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো। কোন ওয়েব স্যাটেলাইটে? মাইক্রোওয়েভ। হ্যাঁ, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। গুড। মাইক্রোওয়েভ। আচ্ছা, এখন ক্রিয়েটিভ কোশ্চেন দেখি। আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। আরিফ আইসিটি বিষয়ে পড়াশোনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারলো যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। শব্দের পাশাপাশি চলমান ছবি মানে কিন্তু ভিডিও, হ্যাঁ। তবে এ মাধ্যমে ডেটা বাঁকা পথে চলাচল করতে পারে না, বিধায় উঁচু ভবনের উপর টাওয়ার বসানো হয়। তাহলে বাঁকা পথে চলাচল করতে পারে না কোন ওয়েব? মাইক্রোওয়েভ। 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 আচ্ছা, উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয় যার ফ্রিকোয়েন্সি 300 থেকে 300 গিগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে 300। তার মানে আরো বুঝে ফেললাম এটা কি, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে এর সম্মিলন ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে সংযুক্ত করেছে। তাহলে এটা কি? সাবমেরিন কেবল, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল। জি স্যার। জি ইন্টারনেট স্যার। প্রযুক্তি। ওখানে বলা হয়েছিল না ইন্টারনেট প্রযুক্তিতে এই মাইক্রোওয়েভ ইউজ করা হয়? জি স্যার। স্যার। হ্যাঁ, ওখানে ব্যবহারে বলা হয়েছিল। যাই হোক, তাহলে প্রথম মাধ্যমটি ব্যাখ্যা করো, এটা তো বললাম মাইক্রোওয়েভ। আর দ্বিতীয় মাধ্যম অপেক্ষাকৃত সুবিধাজনক। অবশ্যই আহ, আমাদের অপটিক্যাল ফাইবারের কেবলের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন অবশ্যই সুবিধাজনক। সুবিধাজনক না? জি স্যার, ডেটা দ্রুত পাঠানো জি যাবে। স্যার। হ্যাঁ। বুঝতে আচ্ছা, পারি। দ্বিতীয় উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, নুসাইবা তার ফ্ল্যাটের 3টি রুমের 3টি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চাইলো যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্কে নেটওয়ার্ক স্থাপন তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার মাধ্যম ব্যবহার করা, এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনে IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তি সাহায্যে তথ্য আদান প্রদান করে। এটা কোন প্রযুক্তি জানো? পড়ছিলাম স্যার, মনে নেই। ব্লুটুথ। 802.15 জি স্যার। হচ্ছে ব্লুটুথ। আচ্ছা, যাই হোক, এখনো তোমাদের পড়ানো হয়নি মনে হয়, পরে আছে। স্যার এটা এমসিকিউ তে আসছিল একবার, কলেজ কোশ্চেনে। না, আমি সেটা বলছি না, মানে আমি এখনো তোমাদের পড়াইনি। তোমরা তো সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা তো পড়ছোই। সেকেন্ড চ্যাপ্টার তোমাদের আগে পড়ানো হয়েছে না? তো আমি বলছি যে আমার এই চ্যাপ্টারে এখনো আসে নাই, সামনে আছে। জি স্যার। নুসাইবা উদ্দীপকে যে প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে তার মাধ্যম ব্যাখ্যা করো। তো নুসাইবা তথ্য আদান প্রদান করে তার আম্মার সাথে, তাই না? তাহলে এটা ব্লুটুথের সাহায্যে। আচ্ছা, উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিত বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। এখন একটা ওয়্যারলেস আর একটা হচ্ছে ওয়্যার্ড, তো কোনটা ব্যবহার করা যুক্তিযুক্ত এটা তুমি বলবা। যে যদি ওয়্যারলেস বলো তাহলে ওয়্যারলেসের সুবিধাগুলো বলবা, আর যদি ওয়্যার্ড বলো তাহলে তারও সুবিধাগুলো বলবা। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। স্যার এটা তো হচ্ছে ওই তাদের পরিস্থিতি বিবেচনা করতে হবে না, যে কোন হ্যাঁ, পরিস্থিতিতে ভালো হবে। অবশ্যই। এখানে দেখো, তুমি যেটাই বলবা তার পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। নুসাইবা তার জি স্যার। ফ্ল্যাটের 3টি রুমের 3টি কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো তার বাবার রুমের সাথে যুক্ত প্রাণী সবাই ব্যবহার করতে পারে। তো এখানে তোমার ওয়্যার্ডও ব্যবহার করতে পারে, ওয়্যারলেসও ব্যবহার করতে পারে। ওয়্যারলেস ব্যবহার করতে হলে সুবিধা হচ্ছে হ্যাসেল ফ্রি, কোনো তার ব্যবহার করা জি লাগছে না, মানে বাড়ির ভিতরে কোনো ঝামেলা হবে না। তারপরে আরো যে সুবিধাগুলো আছে সেগুলো বলবা। আর ওয়্যারলেস হইলে কি, ওয়্যারলেস হইলে সুবিধা হচ্ছে যে সেখানে কোনো ঝামেলা থাকবে না, তাই না? জি স্যার। বাট ওয়্যারলেস হলে অসুবিধা কি, ট্রান্সমিশন স্পিড কম হবে ওয়্যার্ড মিডিয়ামের চেয়ে, এবং সেখানে একটা ডিভাইস অবশ্যই ইউজ করা লাগবে ওয়্যারলেস ইয়ে কন্ট্রোল করতে হলে, তাই না? একটা রাউটার বা হচ্ছে একটা ওই সরি
রাউটার না, তোমাকে হচ্ছে ইয়া কিনতে হবে, কি বলে ওই স্টার টপোলজি বলতেছি, মাথা খারাপ হয়ে গেছে, মানে স্যার হাব। হাব বা সুইচ কিনতে হবে, তাই না? জি স্যার। তা না হলে জি। তো কম্পিউটারগুলো যুক্ত করা যাবে না, প্রিন্টার বা কম্পিউটার যেটাই হোক, এগুলা যুক্ত করতে হলে আচ্ছা তো যেটা বলছিলাম, তাহলে তুমি যদি ওয়্যারলেস বলো তাহলে ওয়্যারলেস এর সুবিধা অসুবিধাগুলো বলবা, আর যদি ওয়্যার্ড বলো তাহলে তার সুবিধা অসুবিধাগুলো বলবা। তবে বাসাতে তো তোমার ওয়্যার্ডও ইউজ করতে পারে, ওয়্যারলেসও ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। আর অ্যাকচুয়ালি এখানে তোমার যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে হয় তাহলে তোমাকে অবশ্যই সেখানে একটা হাব বা সুইচ তোমাকে এমনি ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? তো একটা বাসাতে আমার মনে হয় স্যার কোনটা কম, বেশি হচ্ছে ইয়ে হবে, যুক্তিযুক্ত হবে? এখানে কম খরচে করতে হলে বা আমার মনে হয় এই ওয়্যারটাই আসলে সুবিধাজনক, কারণ ওয়্যারলেস জিনিসটা ম্যানেজমেন্ট করতে আবার তোমার ম্যানেজ করাটাও তো ঝামেলার। তো নর্মাল মানুষ তো এগুলা ইয়েও করতে পারবে না, বুঝো নাই? তুমি নর্মালি একটা জি নেটওয়ার্ক স্যার। ম্যানেজমেন্ট করতে গেলেই তোমাকে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো বাসা বাড়িতে খরচ আসলে বেশি পড়ে। ওয়্যার ইউজ করাটাই ভাই বেটার। এখন দেখো আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো দেখি। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক, বলো? স্যার রেডিও কৃত্রিম। রেডিও। হ্যাঁ, রেডিও এখানে অবভিয়াসলি রেডিও ওয়েভ। কারণ কারণ কি? কারণ মাইক্রোওয়েভ একটা প্রবলেম হচ্ছে অবস্ট্রাকল মাঝখানে, তাই না? তো অবস্ট্রাকল স্যার হচ্ছে প্রবলেম হচ্ছে কৃত্রিম। এটা তো নিজেই স্যার মাইক্রোওয়েভ ইউজ করে। স্যার কৃত্রিম কৃত্রিম উপগ্রহ, উপগ্রহ যেটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, ওইটার ক্ষেত্রে তো হচ্ছে তো কোনো সমস্যা হওয়ার কারণ না। ওটা থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু ওইটা তো আর তোমার হচ্ছে কি বলবো এটা, নিজেই তো একটা মাইক্রোওয়েভ। না, তা ঠিক হচ্ছে, তো এখানে বলছে যে মাইক্রোওয়েভের প্রযুক্তির অসুবিধা দূর করার জন্য, তো সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে আচ্ছা ওয়েট, আমি স্যাটেলাইট একটু মাইক্রোওয়েভ। আর একটু ক্লিয়ার হই। হুইচ ওয়েভ is used to reduce problem of হুইচ ওয়েভ না, হুইচ টেকনোলজি না? সরাসরি তো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। আচ্ছা তারপরেও দেখি আমি, বলছে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? ইনফ্রারেড, জিপিএস, রেডিও ওয়েভ। আচ্ছা একটু শিওর না হয়ে তো অ্যান্সার দেওয়া যাচ্ছে না, আমি একটু শিওর হয়ে নিই আগে, হ্যাঁ? তোমাদেরকে এটা আমি পরে বলি, কারণ এটা কৃত্রিম উপগ্রহ এক সেন্সে বলা যায়, আবার এক সেন্সে রেডিও ওয়েভও বলা যায়। তো এখন শিওর না হয়ে তো আমি ধরো একটা বললাম, তোমরা পরীক্ষাতে দিলা, তখন তো আবার দেখা যাচ্ছে ঝামেলা লেগে গেল, তাই না?